দলের সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ, অভ্যর্থনা সমিতির সভাপতি এবং ছাত্র নেতৃত্ব, আমার আন্দোলন সংগ্রামের সাথী, আর আজকের এই প্রকাশ্য সমাবেশে ভারতের ছাত্র ফেডারেশন তার প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছাত্র বন্ধুগণ, মা বোনেরা ও বন্ধুগণ, আমি শুরুতেই কল্যাণীতে ভারতের ছাত্র ফেডারেশনের ২৭তম সম্মেলন, জেলা সম্মেলনের সাফল্য কামনা করছি। আর একই সঙ্গে একথা বলতে চাই যে নদিয়া জেলার কল্যাণী এখন একটি বিশেষ নাম, কারণ কল্যাণী একটা এডুকেশন হাব হয়ে গেছে। জেলায় জেলায় আমরা দেখি তো কল্যাণীতে একটা এডুকেশন হাব। এখানে সাধারণ পড়াশোনা করা অনেক সংস্থা আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় আবার সাধারণ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে ইঞ্জিনিয়ারিং এর বিশ্ববিদ্যালয়। ঠিক এরকম কোন জেলাতে খুঁজে পাওয়া খুব মুশকিল। অন্যদিক থেকে মেডিকেল কলেজ, আইন কলেজ সবই আছে। ফলে এই এডুকেশন হাবে ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন তা পরিকল্পিতভাবে পরিচালনা করার ব্যবস্থা করা উচিত এবং জেলা সম্মেলনে সেই প্রশ্নগুলো অবশ্যই আলোচিত হওয়া উচিত। আমি যে কথা এখানে বলতে চাই, এখানে কথাটা এসছে, এখন সময়টা ভালো না। সত্যিকার আমাদের দেশের পক্ষে এই সময়টা একটা কঠিন সময়। এখনো অনেকে উপলব্ধি করেন না যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের জন্মটা কি করে হলো। এখন অনেকে আছে, কথা বলে দেখেছি, বুঝতে পারেন না। আমি এই কথা পরিষ্কার করতে চাই যে ১৯২৫ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম হয়েছে। জন্মের পরই তারা তাদের রাজনৈতিক সংগঠন তৈরি করেছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভাই চলত। এখনো হিন্দু মহাসভা কোন কোন রাজ্যে আছে, এমনকি হিন্দু মহাসভার বিরাট সম্পত্তি আছে উত্তরপ্রদেশে, বিরাট সম্পত্তি আছে। মানে গরু আছে, সেখানে ফার্ম আছে, ইত্যাদি ইত্যাদি। আর হিন্দু মহাসভা দিয়ে যখন কাজ হচ্ছে না, কারণ স্ট্যাম্প লাগানো হয়ে গেছে হিন্দুদের সংগঠন, সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঠিক করলো না, এইভাবে চলবে না। তাই ১৯৫১ সালে তারা আরেকটা রাজনৈতিক সংগঠনের জন্ম নিল, যার নাম জনসংঘ। জনসংঘের নামটা অনেকে ভুলে গেছেন। রাজনৈতিক সংগঠন হিসেবে জনসংঘ কাজ করবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘোষণা করবে। এরপর যখন শুরু হল জনসংঘ, যখন জনতা সরকার হলো, মাঝখানে জনসংঘ মিলে গেল, তখন জনসংঘ ঠিক আলাদা করে একটা গোষ্ঠী হিসেবে কাজ করত, আলাদা করে রাজনীতি করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তাই পরে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সিদ্ধান্ত করে এখন তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করবে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি, বিজেপি, তার
সংগঠন হিসেবে কাজ শুরু করবে। কিন্তু বিজেপির কাজ করতে রাজ্যে রাজ্যে কোথাও কোথাও অসুবিধা হচ্ছে। বিশেষ করে যখন বিজেপি সারা ভারতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2টি আসনে জয়লাভ করেছিল, তখন তাদের মন্থন সমাবেশ হয়, আলোচনা করে দিনের পর দিন। তারা তখন ঘোষণা করে যে আমাদের এখন স্লোগান দিতে হবে কংগ্রেস মুক্ত ভারত। কংগ্রেস মুক্ত ভারত ঘোষণা করে আর রাজ্যে রাজ্যে কংগ্রেসকে ভেঙে বিভিন্ন আঞ্চলিক দল তৈরি করতে হবে। এই অভিযান শুরু হয়ে গেল সারা দেশে। তারা দক্ষিণ ভারতে প্রথম কাজটা শুরু করলো, রাজ্যে রাজ্যে কংগ্রেস ভেঙে রাজনৈতিক দল সংগঠন তৈরি করা। তার কেন্দ্রে বুদ্ধি এবং পরিকল্পনা সব তৈরি করেছে নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা ঠিক করলো, আমি শর্ট করে নিচ্ছি, তারা ঠিক করলো পশ্চিমবাংলায় যা হচ্ছে এ তো বামপন্থীদের সরানো কখনো সম্ভব না। বামপন্থীদের পিছনে মূল শক্তি হিসাবে সিপিআইএম কাজ করছে। ওরা খুব ভালো পরিকল্পনা করতে পারে। কাজেই এখানে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে, কংগ্রেস ভেঙে আঞ্চলিক দল তৈরি করতে হবে। জন্ম হল 1979 সালে, না 79 না 99 না 98, হ্যাঁ 98 সালে, 1998 সালে জন্ম হল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে কংগ্রেসকে ভেঙে তৈরি হল। কার বুদ্ধিতে, কাদের পরিকল্পনায়, কাদের অর্থ সাহায্যে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ওই যে একটু আগে আপনাদের সামনে সৃজন বলছিল না, সৃজন বলছিল না যে বিজেপি খারাপ কিন্তু আরএসএস ভালো। হ্যাঁ, আরএসএস একবার তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তাদের বেড়ায় নিয়ে যায় এবং তাদের পত্রিকা, পঞ্চজন্ম পত্রিকা, সেই পঞ্চজন্ম পত্রিকার সেই বিশেষ সংখ্যা উদ্ঘাটন করার কাজে তাকে নিয়ে যায় উদ্বোধন। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএস সম্বন্ধে বলেছিলেন, সত্যিকারে আমি যদি আপনাদের এখানে না আসতাম, আপনারা যে কত ভালো মানুষ এটা আমি জানতেই পারতাম না, আমি বুঝতেই পারতাম না। আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়ে অন্তত এই কাজটা ভালো কাজ করেছেন, আপনাদের সম্বন্ধে আমার ধারণা পরিষ্কার হল। আর সর্বশেষে তারা প্রত্যুত্তরে বললেন, আপনার কথাবার্তা শুনে আমরা দেখতে পাচ্ছি সত্যিকারে আপনি যেন মা দুর্গা। কি আপনারা সবাই মনে করেন নাকি আমাদের মুখ্যমন্ত্রী মা দুর্গা? এই তো অবস্থা। এটা বুঝতে একটু অসুবিধা, অনেকে বুঝতে পারেন না। হঠাৎ করে আকাশ থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হলো না, পরিকল্পনা করে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে। কারণ কোন নীতি, কোন আদর্শ, কোন কর্মসূচি নিয়ে কাজ করলে রাজনীতির রঙ্গমঞ্চে পশ্চিমবাংলায় অসুবিধা হবে। তাই পশ্চিমবাংলায় এমন একটি দল তৈরি করতে হবে যে দলের নীতি থাকবে না, আদর্শ থাকবে না, কোন বিশেষ কর্মসূচি থাকবে না। তাই তৃণমূল কংগ্রেস চলছে। দেখুন কত কাণ্ড, হাজার হাজার কোটি টাকা খাদ্যে, বুঝতে পারছি রেশনে
রেশনের যে কেলেঙ্কারি, বিশাল কেলেঙ্কারি। কত 20,000 কোটি টাকা নাকি বলছে, 20,000 কোটি টাকা, সাংঘাতিক ব্যাপার। কোন চাপ আছে? যখন টেলিভিশনের সামনে বলে এই নেতারা বা কোথাও সভা করে বলে, বোঝা যায় ওদের মধ্যে দংশন আছে, বোঝা যায় না। এখন বিয়ে করো, এখন আবার শুরু হয়েছে কে কোথাকার শাহজাহান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো তৃণমূল কংগ্রেসের নেতা, সে তো জেলা পরিষদের সদস্য, কোথায় কর্মদক্ষ আছে, কর্মদক্ষ কোথায় আছে? শাহজাহান কর্মদক্ষ, আর তৃণমূলের পদাধিকারী, তাকে খুঁজে পাচ্ছে না। কোন রাজনৈতিক দল যারা রাজ্যে শাসন প্রাপ্তে আছে, তাদের উচিত কি শাহজাহানকে নিয়ে এসে হাজির করে দেওয়া? তাদের করবে না। যাদের নীতি থাকে না, আদর্শ থাকে না, কোন কর্মসূচি থাকে না, তারা এইসব থাক ধারে না। এই অবস্থার সামনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলায় যা চলছে, একের পর এক, শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে সব ক্ষেত্রে ভয়ঙ্কর। শুনলেন আগের বক্তারা যা যা বলছেন, সেটা আমি পুনরাবৃত্তি করতে চাইছি না। ভারতের ছাত্র ফেডারেশন, এটা উত্তরাধিকার নিখিল ভারত ছাত্র ফেডারেশনের। নিখিল ভারত ছাত্র ফেডারেশন তার জন্ম হয়েছিল স্বাধীনতা সংগ্রামে, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের গর্ভে জন্ম হয়েছে ছাত্র সংগঠন এআইএসএফ, তার থেকে বিপিএসএফ, তার থেকে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই। ফলে এসএফআইকেই দায়িত্ব নিতেই হবে ছাত্রদের সংগঠিত করা। এবং আমাদের এসএফআই জন্মলগ্নে আমার একটু অবাক লাগে, এই বৃদ্ধ বয়সে বিধ্বস্ত বৃদ্ধ আমাকে ছাত্র সম্মেলনের সামনে এনে বলতে বলে। তা আমি তো এই ছাত্র সংগঠনের সম্পাদক হয়েছিলাম 54 বছর আগে। আমি তো বিধ্বস্ত বৃদ্ধ, এখনো যে কথাগুলো বলতে বলে, আমি বলবো যে একটা বিষয় মনে রাখতে সৃজন তাদের দেখা উচিত, জন্মলগ্নে স্টাডি এন্ড স্ট্রাগল একটা ছোট বই ছিল, যে পড়াশোনা করো, জানো, বোঝো, তারপর তোমার অবস্থান সম্পর্কে অবহিত হয়ে লড়াই সংগ্রাম করো। সেই বইটা যদি না থাকে আবার ছাড়তে, অর্থাৎ আমাদের এসএফআই যে প্রথম বইটা সৃজন স্টাডি অ্যান্ড স্ট্রাগল, ওটাকে রিভাইজ করে আবার লেখা উচিত। তাহলে তো পরিষ্কার হবে সমাজে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি। স্বাধীন দেশের এত বছর পর এখনো, আজকেও শুনছিলাম টেলিভিশনের পর্দায় বক্তব্য রাখছিলেন, 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হয় দেশে, আর বলা হয় যে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি। হ্যাঁ, প্রযুক্তিবিদ্যায় উন্নতি আমাদের হয়েছে, আমরা খানিকটা উৎকর্ষতার দিকে এগোচ্ছি, আমরা চন্দ্রে পাড়ি দিচ্ছি, মহাকাশ বিজ্ঞানে আমাদের সাফল্য হয়েছে, এটা ঠিক। কিন্তু যেই দেশে 80 কোটি মানুষকে, 130-40 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়, সেই দেশের উন্নয়ন সামগ্রিকতার বিচারে বোধহয় চক্রানিনাদ করে বলা যায় না। এটা ঠিক যে আমাদের শিক্ষারও খানিকটা আমরা উন্নতি লাভ করেছি, এটা ঠিক। কিন্তু শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষাবিদের কথা শুনলেন একটু আগে, অলকবাবু বললেন
অবস্থা আছে। এই যে এনএপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তাতে নতুন কি দিশা আছে? নতুন দিশা একটা আছে, শিক্ষাকে সাম্প্রদায়িকরণের দিশা। শিক্ষার সঙ্গে যুক্ত যারা, তাদের প্রশ্ন করার যে শক্তি, সেই শক্তি কমিয়ে দেওয়া, তাদের পেছন দিকে টেনে নিয়ে যাওয়া, উপমুণ্ডকতার আবেশে নিমজ্জিত করা, এটা আছে। এই শিক্ষানীতি এনইপি কোঠারি কমিশন 1964 সালে যখন হয়েছিল, 66-তে কোঠারি কমিশন রিপোর্ট সাবমিট করে, একেবারে প্রি প্রাইমারি থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা, সমস্ত বিষয়, যারা সাধারণ শিক্ষা, মেডিকেল শিক্ষা, কারিগরি শিক্ষা, সবটাই, মানে এগ্রিকালচারাল শিক্ষা, সবটাকে তারা ডিল করেছে। 1460 পৃষ্ঠার বই। এমনকি নোবেল লরেট গুনার মিডল ভারতের শিক্ষা নিয়ে বলতে গিয়ে ছত্রে ছত্রে কোঠারি কমিশনের রিপোর্ট কোট করে বক্তব্য রেখেছেন। সেখানেও একথা বলা যায় যে রাজ্যে রাজ্যে সেমিনার হয়েছে, রাজ্যে রাজ্যে শিক্ষাবিদদের মত নেওয়া হয়েছে। কারণ আমাদের দেশটা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আমাদের দেশটা কচ্ছ থেকে মহিলা, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন খাদ্যাভ্যাসের বিভিন্নতা, সবকিছু বিচার করেই আমাদের চলতে হবে। যেরকম চলার দৃষ্টিভঙ্গি না দিল্লির সরকারের আছে, না রাজ্যে রাজ্যে সব সরকারের ক্ষেত্রে অবস্থান করছে। এই অবস্থা বিচার করেই ছাত্র সমাজকে তাদের আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন পথে চলবে। নিশ্চয়ই লেখাপড়া করতে হবে, লেখাপড়া করতে হবে, প্রশ্ন করতে শিখতে হবে, প্রশ্নের উত্তর দিতে শিখতে হবে, আর ছাত্র সমাজকে সংগঠিত করতে হবে। এই কঠিন পরিবেশ পরিস্থিতিতেই ছাত্রদের সংগঠিত করে আন্দোলন সংগ্রাম করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী হয়ে যাবে বর্তমান ছাত্র সমাজ। সেই দিকে লক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করব। আর আমি একটা কথা বলব যে আপনারা যারা ভারতের ছাত্র ফেডারেশনকে পৃষ্ঠপোষকতা করেন, সাহায্য করেন, সমর্থন করেন, তাদের একটা বিচার করার কথা বলব। দেখবেন নিশ্চয়ই এই কল্যাণী যে শহর বা কল্যাণীর সঙ্গে লাগোয়া যে গ্রাম অঞ্চল, সেখানে তৃণমূল কংগ্রেস করে এমন অনেকে আছে, বা বিজেপি করে এমন অনেকে থাকতে পারে, অন্য সংগঠন করে থাকতে পারে। কিন্তু একটা বিষয়, বর্তমান ভারতের ছাত্র ফেডারেশনের যারা নেতৃত্ব, যারা সদস্য, তাদের মনে রাখতে হবে যেন এসএফআই যারা করে আর অন্য ছাত্র সংগঠন করে, তাদের সঙ্গে এসএফআইকে যেন আলাদা করে চেনা যায়, সেই দিকে লক্ষ্য রাখতেই হবে। কারণ এসএফআই একটা আদর্শ নিয়ে কাজ করে। পতাকায় লেখা আছে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। অনেকে বলেন এখনো স্বাধীনতা লেখা কেন? অর্থনীতির স্বাধীনতা তো অর্জন করা সম্ভব হয়নি। অর্থনীতির স্বাধীনতা অর্জন করতে হবে। আর গণতন্ত্র যে কোনো সময় টিকে ধরার চেষ্টা করছে। গণতান্ত্রিক অধিকার আরো প্রসারিত করা প্রয়োজন। মানুষের গণতন্ত্র, শ্রমিক, কৃষক, ক্ষেত্রজীবীর গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত না। তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে, আর সমাজতন্ত্রের লক্ষ্যে পথ চলতেই হবে। এটা আজকে হচ্ছে উল্লেখ করে রাখি
আজকে 19 তারিখ, আর দুদিন পরে 21 তারিখে 1924 সালের 21শে জানুয়ারি কমরেড লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন তার তিরোধান দিবস বা মৃত্যু দিবস। প্রায় 100 বছর আগে কমরেড লেনিন জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীতে ছিলেন 54 বছর। 54 বছরের মধ্যে মানুষকে সংগঠিত করেছে, লড়াই সংগ্রাম, তারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এবং মানব মুক্তির ক্ষেত্রে মার্ক্সবাদ লেনিনবাদ তার যে অকাঠ্য বক্তব্য বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে কমরেড লেনিন পথ দেখিয়েছেন। 1917 সালে বিপ্লবাত্মক কর্মসূচি, সকল কর্মসূচির মধ্য দিয়ে, এবং তারপর রুশ দেশকে গড়ে তোলা, সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলা, তার কর্মসূচি রূপায়ণ করার মধ্য দিয়ে যা সমাজতন্ত্র কি মানুষকে দেখিয়ে গেছে, সেই প্রকৃত সমাজতন্ত্র ছিল 1917 সালের পর 1919 সালে 26শে ডিসেম্বর থেকে যে ধাপে ধাপে কর্মসূচি রূপায়িত হতে শুরু করলো, আর তার ফলশ্রুতিতে গড়ে উঠল দেশের সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্রের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, লড়াই সংগ্রামের ভিত্তিটাকে শক্তিশালী করার স্বার্থে আরো বেশি ছাত্রদের সংগঠিত করা প্রয়োজন। আমি শুনলাম 67,000 সদস্য, 65,273 ছাত্র ছাত্র সংগঠনের সদস্য হয়েছে। সদস্য সংখ্যা আরো বাড়াতে হবে। আর সদস্য অনেকে আছে স্লিপিং মেম্বার, অনেকে আছে অ্যাক্টিভ মেম্বার। স্লিপিং মেম্বার যত কম থাকে, অ্যাক্টিভ মেম্বার যত বেশি হয়, সেই দিকে লক্ষ্য দিয়ে পথ চলতে হবে। এই কথাগুলো সম্মেলনের ভেতরে আলোচনা করে নির্দিষ্ট কর্মসূচি নিতে হবে। আবেদন করে আপনারা যারা এখানেতে এই শীতের রাতে বসে আছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, 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 স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।